প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ সূচি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, অনেকটাই সুস্থ খালেদা জিয়া, চিকিৎসা শেষে দেশে ফেরা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, বিতর্কিত ৯টি ধারা বাদ, আগের মামলা বাতিল। মৌলিক সংস্কারে এনসিপির রূপরেখা, মূল লক্ষ্য ৩টি। দৈনিক যুগান্তর, চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া, জনতার ভালোবাসায় সিক্ত। ৫ আগস্ট পতনের পরবর্তী রাজনীতি, হাসিনার ভুলে ফের খাদে আওয়ামী লীগ। দৈনিক সমকাল, গ্যাসের অভাবে ঘুরছে না কলকারখানার চাকা, নেতাকর্মীর উচ্ছ্বাসে ভেসে ঢাকায় খালেদা জিয়া। কালের কণ্ঠ, আনন্দ উচ্ছ্বাস, বিপুল জনস্রোত, ৪ মাস চিকিৎসার পর দেশে ফিরলেন খালেদা জিয়া। ব্যবসায় মন্দা, রাজস্বে ঘাটতি। দৈনিক ইত্তেফাক, লাখো মানুষের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া, সাইবার নিরাপত্তা আইনের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, বিতর্কিত ৯টি ধারা বাদ। বাংলাদেশ প্রতিদিন, জনস্রোতে খালেদা জিয়াকে অভ্যর্থনা, বেগম জিয়া যেন আদর্শের বাতিঘর। প্রধান উপদেষ্টা, তরুণদের আরও বেশি রাজনীতিতে অংশগ্রহণ জরুরি। মানব জমিন, ভালোবাসার জনস্রোত, হেঁটে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া। খবরের কাগজ, খালেদা জিয়ার অবিস্মরণীয় প্রত্যাবর্তন, জুবাইদাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, স্বাগত জানাতে পথে পথে মানুষের ঢল। দেশ রূপান্তর, খালেদা জিয়ার রাজস্বিক প্রত্যাবর্তন, ৯টি ধারা বাতিল করে চূড়ান্ত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, অবশেষে আলোর মুখ দেখছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আমার দেশ, নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক বিতর্ক, খালেদা জিয়াকে ঢাকায় লাখো জনতার প্রাণঢালা অভিনন্দন। সময়ের আলো, স্মরণীয় ফেরা, উজ্জীবিত দল, বজ্রপাতে একদিনে ৭ জনের মৃত্যু। দৈনিক করতোয়া, খালেদা জিয়ার রাজকীয় ফেরা। কালবেলা শিরোনাম, রাজপথে না থাকলেও দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন নেতারা, বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে থাকা মানেই রাজনীতিতে থাকা। দৈনিক রূপালী বাংলাদেশ, ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। দৈনিক জনকণ্ঠ, হেঁটে বাসায় প্রবেশ খালেদা জিয়ার, শীঘ্রই সক্রিয় হচ্ছেন রাজনীতিতে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন, অনলাইন জুয়া নিষিদ্ধ। আসলে পত্রপত্রিকা জুড়ে আজকে পুরো খবরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরে আসা এবং লাখো জনতার ঢল, এই যে পত্রপত্রিকা। এবং সত্যিকার অর্থে গতকাল ঢাকা শহর যেভাবে উৎসব মুখর হয়ে উঠেছিল, এটা একটা নজিরবিহীন ঘটনা। বিশেষ করে যদি দুটি শিরোনাম পড়ে শোনায় আপনাকে, খালেদা জিয়ার অবিস্মরণীয় প্রত্যাবর্তন, খালেদা জিয়ার রাজস্বিক প্রত্যাবর্তন, এবং তিনি হেঁটে ফিরলেন। আসলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি। তিনি তার ৪৫ বছরের যে রাজনৈতিক জীবন, মানে কখনোই তাকে আমরা গণতন্ত্রের প্রশ্নে, দেশের মানুষের প্রশ্নে, দেশের স্বার্থে কখনো আপোষ করতে দেখিনি। এবং তিনি যে মানে বিশেষ করে গত ১৬-১৭ বছর যে স্বৈর শাসন আমলে এবং 1/11-এর পরে তিনি যে লড়াই করেছেন, কারাগারে যাওয়া, তার পরিবারের, তার সন্তানদের বিপর্যস্ত জীবন, সেই সময়েও তিনি বিন্দুমাত্র তাকে টলানো যায়নি। তিনি অবিচল, অটল ছিলেন। এবং তার যে সাহস, তার যে নেতৃত্ব, তিনি আসলে শুধু বিএনপির চেয়ারপারসন না, আমি মনে করি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবকত্ব অর্জন করেছেন সারা বাংলাদেশের। গতকাল যদি আপনি সাধারণ মানুষের অংশগ্রহণ দেখেন, আমি সেটি, দলীয় মানুষ তো থাকেই, কিন্তু সাধারণ মানুষের এই যে বিমানবন্দর থেকে শুরু করে ফিরোজায় আসা পর্যন্ত এই যে ৩-৪ ঘন্টা সময় লাগলো, এটা তো সাধারণ মানুষের একেবারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একদম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং তিনি দলের ঊর্ধ্বে উঠে গিয়ে শুধু দলীয় নেতাকর্মীরা তাদের নেত্রীকে স্বাগত জানাতে যাবেন, সেটা খুব স্বাভাবিক,
কিন্তু বেগম খালেদা জিয়া আসলে সব দলমতের ঊর্ধ্বে সারা বাংলাদেশের সব মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছেন। সেটারই বহিঃপ্রকাশ আমরা কালকে দেখেছি যে লাখো মানুষ রাস্তায় নেমেছে। রাস্তার মানে ন্যাচারালি কালকে এসএসসি পরীক্ষা ছিল, বিএনপি থেকেও বারবার সতর্ক করা হয়েছে যাতে কেউ রাস্তায় কোনো রকম মানে চলাচলে বাধা না ধরে রাখা যায় না। সেটা দলীয় নেতা কর্মী দেওয়ার নির্দেশ, মানে সাধারণ মানুষ আবেগে আপ্লুত হয়ে যখন রাস্তায় নেমে আসছে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য, সেটা আসলে অসাধারণ। এই দৃশ্য আমরা বাংলাদেশে অনেক বছর দেখি না যে কোনো নেতা নেত্রীর দেশে ফেরা উপলক্ষে এত বড়। এবং তিনি অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন, এমন না যে তিনি তাকে কেউ জোর করে বাইরে পাঠিয়ে দিচ্ছে, বিষয়টা সেরকম না। চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন, সেটাতে এত মানুষ রাজপথে নেমে আসবে এটা আসলে চিন্তা করা যায়। আরো স্বস্তির জায়গাটা যেটা হলো যে উনি চিকিৎসা শেষে দেশে ফিরছেন এবং হাসি খুশি মেজাজে ছিলেন এবং উনি হেঁটে ফিরোজায় ঢুকলেন। এবং এই যে জায়গাটা, তার অসুস্থতা দেখেই মানুষ তো অসুস্থতা দেখিয়ে এসছে এবং কারাগারে থাকার সময়ও তার অসুস্থতার পরিবেশ ছিল। সবকিছু মিলে যে অভিভাবকত্বের কথা বললেন আপনি, বর্তমান সময়ে আমাদের যে রাজনৈতিক একটা বৈরিতা চলছে, একটা অবিস্মরণীয় গণ আন্দোলনের পরও এখন একটা দল এক এক ধরনের কথাবার্তা বলছে, ঠিক সেই জায়গায় তো একটা বাতিঘর হিসেবে উনি ভূমিকা রাখতে পারেন। বেগম খালেদা জিয়া, আমি একটু আগে যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়া আসলে তার সারা জীবনের যে অসাধারণ কন্ট্রিবিউশন দেশের জন্য, তাতে তিনি সারা দেশের সব মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন। এখন বাংলাদেশ এখন এমন একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে যে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে এখন আমরা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছি। সামনে নির্বাচনের ভেতর দিয়ে আমরা গণতন্ত্রে যাবো, এটাই স্বাভাবিক। এবং এই সময়টাতে আন্দোলনের সময় যারা আন্দোলনের শক্তি ছিল, যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিল, সামনে যখন নির্বাচন তখন সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যার যার নিজস্ব অবস্থান থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা থেকে এক ধরনের দূরত্ব বা এক ধরনের বিরোধ কোনো কোনো অর্থে তৈরি হচ্ছে। কিন্তু যদিও আমি বিশ্বাস করি যে গণ অভ্যুত্থানের যে মূল ইস্যু ফ্যাসিজম বিরোধী অবস্থানে সবাই একই অবস্থানে ঐক্যবদ্ধ আছেন এবং গণতন্ত্রের প্রশ্নে সবাই একই জায়গায় আছেন, তাদের মধ্যে কোনো ভিন্নমত নেই, পথগুলো হয়তো আলাদা। তো এমন একটা সময়ে যখন কিছুটা বিরোধের বা কিছুটা দূরত্বের আশঙ্কা আছে এবং সামগ্রিকভাবে যে ভূরাজনৈতিক পরিস্থিতি আমরা দেখছি যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় অবস্থা, গত রাতে মানে পাল্টাপাল্টি আক্রমণও হয়েছে, মানুষ মারা গেছে, এদিকে মায়ানমারের অবস্থা, এই সব কিছু মিলে যে অর্থনীতির একটা নাজুক অবস্থা, ট্রাম্প ট্যারিফ আবার ফিরে আসবে কিনা বা কী দাঁড়াচ্ছে, সব কিছু মিলে একটা কঠিন অবস্থার ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এইরকম সময়ে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের অভিভাবকদের জন্য এমন একজন ব্যক্তিত্ব দরকার ছিল যিনি সারা দেশের প্রত্যেক সবার সামনে বাতিঘর হয়ে থাকবেন। মানে উনি আছেন, তিনি আছেন, কিন্তু তিনি তাকে যেটা হয়েছে যে এত নির্যাতন করা হয়েছে, তিনি অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। বিশেষ করে তার কারাগারে নিয়ে যাওয়া এবং জেলে তাকে যে অমানবিক পরিস্থিতি রাখা হয়েছিল, একটা অন্ধকার কারাগারে, জনহীন একটা কারাগারে, যেভাবে বেগম জিয়াকে তার মতন অসাধারণ একজন নেত্রী, যিনি দেশের 3 বারের প্রধানমন্ত্রী, যার স্বামী ছিলেন স্বাধীনতার ঘোষক, আর দেশের অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রপতি, তো সেরকম একজন ব্যক্তিত্বকে যেভাবে মানে চরম নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের মধ্যে তিনি আরো বেশি অসুস্থ যেন। তিনি যে অবস্থায় দেশের বাইরে গিয়েছিলেন তাতে আসলে মানে আমাদের মধ্যে অনেক উদ্বেগ কাজ করেছিল। একটা ব্যাপার যে অনেকটাই সুস্থ হয়ে দেশে ফিরেছেন, তিনি যে হেঁটে বাসায় ঢুকতে পারছেন, সেটা অনেক স্বস্তি। ডক্টর জুবাইদা রহমান, এবং গতকাল খালেদা জিয়ার সাথে সাথেই আরেক আলোচনা ছিল, ডক্টর জুবাইদা রহমান কি রাজনীতিতে ফিরছেন? এটা আমরা জানি না কেউ, কিন্তু এটা খুব বাস্তবতা যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিশেষ করে বেগম জুবাইদা রহমানকে ঘিরে অনেক প্রত্যাশা আছে এবং তিনি অসম্ভব প্রজ্ঞাবান একজন মানুষ। তার যে একাডেমিক রেজাল্ট, তার যে দেখেছি আমরা যে পারিবারিক ঐতিহ্য, ইতিহাস এবং তার ব্যক্তিত্ব আমাদের আসলে মুগ্ধ করেছে, এবং যে কারণে তিনি যদি রাজনীতি আসেন সেটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিবাচক বিষয় হবে বলে আমরা মনে করি। হাসনাইন, আপনার সাথে একটু আলোচনা করতে চাই। ধরেন বিএনপির অনেকগুলো পত্রিকায় লিখেছে যে গণজোয়ার শুরু হয়েছে, সবকিছু মিলে, কিন্তু ছোট্ট একটা ঘটনা আপনাকে আমি আলোচনা করতে চাই। এটা আপনি কিভাবে দেখেন? যেমন ধরেন ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিস্টদের ধোয়া তুলে কাউকে এমনভাবে নিগৃহীত করা হচ্ছে, সে যদি অপরাধ করে থাকে তাহলে আইন আছে, আইনের উপরে তুলে দেওয়া, আইন শৃঙ্খলা হবে।
বিশেষ করে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন কোনো কিছু লুকানোর নেই। ভাস্কর রাজশাহকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভিডিওটি আমরা দেখলাম, একজন শিল্পী, তাকে যদি এভাবে নিগৃহীত করা হয় তাহলে কি এটা কি রাজনীতির প্লাস পয়েন্ট নাকি? না, নিঃসন্দেহে এটা যারা করছে তারা অন্যায় করছে এবং কেউ আইন হাতে তুলে নেবে এটা আমরা আশা করি না। ভাস্কর রাজশাহকে আমি ব্যক্তিগতভাবে চিনি। রাজশাহ ভাই, আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি তখন আমরা রাজশাহ ভাইকে দেখেছি এবং তিনি একটা সাধারণ মানুষ, খুব সাধারণ মানুষ এবং তিনি পরিপূর্ণ একজন শিল্পী। এবং আমার মনে আছে যে শব্দ চয়নে এবং তাকে যে পিছন দিয়ে লাথি মারা হলো, এটা খুবই খুবই মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটা যারা করেছে তাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আমি বারবার একটা কথা বলছি যে দেশে গণতন্ত্র আমরা চাই, গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইনের শাসন। যদি কেউ অন্যায় করেও থাকে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মানুষ, কিছু বিক্ষুব্ধ মানুষ গিয়ে কাউকে পেটাবে, কোথাও হামলা করবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে গতকালের যে অবিস্মরণীয় একটা গণজোয়ার, সেই গণজোয়ারের জায়গায় আমরা এই রকমের ছোট ছোট ঘটনাগুলো দেখতে চাই। আমি এই প্রসঙ্গে একটু আসতে চাচ্ছিলাম যে কারণে আমি বলছিলাম যে বেগম খালেদা জিয়া আসলে শুধু বিএনপির নেতৃত্ব না, তিনি সারা বাংলাদেশের নেত্রী। তিনি সারা বাংলাদেশের সব মানুষের শ্রদ্ধা অর্জন করছেন। এইরকম সময়ে বেগম জিয়ার অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরে আসা, আমাদের এই আসার জায়গায় যে তিনি শুধু বিএনপিকে না, অন্য সব দলের উপরেও, তার অন্য সব দল, সব রাজনৈতিক শক্তির উপরে তার প্রভাব রাখবেন, যাতে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে এবং সব ধরনের মব। এবং আমরা যদি একটু পেছনের দিকে তাকাই যে 2001-এ নির্বাচনের সময়, সেই সময় 4 দলীয় জোট ছিল, পরে বিএনপির যে 20 দলীয় জোট, সব গেতেই সেই জোটের নেত্রী ছিলেন, জোটের মূল নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্ব মেনেই কিন্তু জামাত এবং অন্য যে দলগুলো তারা এই জোটে যোগ দিয়েছিলেন এবং সবাই তাকে নেত্রী হিসেবে মানেন। তো বেগম জিয়া কথা শুধু বিএনপি নেতাকর্মীরা মানবে তা না, বেগম জিয়া যদি তার অভিভাবকদের জায়গা থেকে কথা বলেন সেটা সবাই মানবে, সব দল মানবে। উনি অধিষ্ঠিত হয়েছেন এবং অর্জন করেছেন, সেটা তিনি অর্জন করেছেন। তো এই সময় তার অভিভাবকত্ব আসলে বাংলাদেশের জন্য অনেক দরকার। আপনি ভারত পাকিস্তান যুদ্ধের কথা বলছিলেন, যেটা হয় না, ওই যে পাশের দেশ যদি যুদ্ধে লিপ্ত হয়, আশেপাশের বাড়ি বা পাশের বাড়ি তারাও তো ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে যুদ্ধ লাগবে করে কেউ কেউ বলছেন এটা মহড়া, কিন্তু মহড়ায় তো মানুষ মারা গেল। খুবই দুঃখজনক। কালকে রাতে যেটা হয়েছে যে ভারত আক্রমণ চালিয়েছে, পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং সেখানে কমপক্ষে 8 জন বেসামরিক নাগরিক মারা গেছে, তার মধ্যে 2 জন নারীও আছে, 2 জন শিশু আছে। এবং সেখানে আমরা দেখেছি, যদি আমি ধর্মীয় বিষয়ে যেতে চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে 3টি মসজিদে হামলা হয়েছে এবং এই যে ক্ষেপণাস্ত্র হামলা, কমপক্ষে 33 জন আহত হয়েছে। তারপরে পাকিস্তান আবার পাল্টা আক্রমণ করেছে, পাকিস্তানের পাল্টা আক্রমণে ভারতের 3 জন মারা গেছেন, ভারত জানিয়েছে। ভারতের একটা ব্রিগেড হেডকোয়ার্টার পাকিস্তান বিধ্বস্ত করে দিয়েছে এবং কমপক্ষে কেউ বলছে কোথাও দেখছি 3টি, কোথাও দেখছি 5টি যুদ্ধ বিমান এবং একটা ড্রোন, খুব মানে প্রযুক্তিগতভাবে খুব অ্যাডভান্স একটা ড্রোন, সেগুলো পাকিস্তান ভূপাতিত করেছে। তার মানে যুদ্ধের একটা কথা হচ্ছে আমরা এই উদ্বেগটা আমরা আশা করি যে এটা সীমিত হবে। নিঃসন্দেহে এটা হওয়া উচিত। কালকে আমরা দেখেছি যে এই ঘটনার পরে জাতিসংঘ মহাসচিব 2 দেশকেই সামরিকভাবে সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এই ধরনের ঘটনা, এই ধরনের ভারত যে হামলা চালালো সেটা খুবই লজ্জাজনক এবং এই ধরনের বিষয় যাতে না হয়। এবং সারা পৃথিবী আসলে একটা জায়গায় একমত যে কোনোভাবেই যাতে যুদ্ধ না হয়। এর মধ্যে আমরা এমনিতেই ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনের পরিস্থিতি আমরা দেখছি। গত কয়েক বছর ধরে যে ইউক্রেনের যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এবং সেই যুদ্ধের বিরূপ প্রভাব আমাদের সারা পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছে। যুদ্ধ তো আসলে আলটিমেটলি শেষ পর্যন্ত শান্তি আনে, কখনোই শান্তি আনে না, যুদ্ধ কারোর জন্যই উপকারী হয় না। আমি শুধু একটা বিষয় এখানে বলতে চাই যে আমরা বাংলাদেশ এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি যখন শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠরা ভারতে পালিয়ে আছেন এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেক খারাপ এবং এক ধরনের উস্কানি আছে ভারতের দিক থেকে এবং ভারত বাংলাদেশ নিয়ে হাজারো অপপ্রচার চালাচ্ছে, অনেক দিন ধরেই অপতথ্য প্রচার করছে। এরকম একটা সময় যখন ভারত পাকিস্তান যুদ্ধে জড়াচ্ছে, আমাদের অনেক সংযত থাকা উচিত এবং আমাদের কোনোভাবেই যাতে আমরা এই যুদ্ধে কোনো ধরনের উস্কানিতে যাতে কোনোভাবে ইনভলভ না হই, সেটা সরকার তো অবশ্যই, ইভেন আমাদের সাধারণ নাগরিক, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো সবারই উচিত
যে অত্যন্ত সংযতভাবে বিষয়টা দেখা, যাতে আমরা কোনোভাবেই যুদ্ধের আশেপাশে যতটা মানে দূরে থাকা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন তরুণদের আরো বেশি রাজনীতিতে অংশগ্রহণটা জরুরি। হ্যাঁ, উনি বিদেশি একটি তরুণ রাজনীতিকদের একটা প্রতিনিধি দল সাথে দেখা করতে গেলে উনি এই কথা বলেন, এবং নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি যে তরুণদের সামনে, যেহেতু তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের তরুণরা অনেক সক্ষম, অনেক যোগ্য, এটা আমরা এবং অনেক সাহসী। তো এটা আমরা 24-এর গণঅভ্যুত্থানে দেখেছি, তাদের সাহস দেখেছি, তাদের প্রজ্ঞার বহিঃপ্রকাশ আমরা দেখছি যে আমাদের তরুণরা বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক অসাধারণ কাজ করছেন, এবং তাদের এখন নীতি নির্ধারণের জায়গায় যদি তাদের আসলে কার্যকর ভূমিকা রাখতে হয়, যে শুধুমাত্র আমি আমার চাকরি করলাম বা ব্যবসা করলাম সেটা না, জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণের জায়গায় তাদের আসলে অনেক বড় কন্ট্রিবিউট করার প্রয়োজন আছে। এখন প্রয়োজনটা কেন, যে প্রযুক্তি পৃথিবীকে এমনভাবে বদলে দিয়েছে যার সাথে আসলে আমরা যারা কম্পারেটিভলি 50 ঊর্ধ্ব বা আমাদের আসলে প্রযুক্তির সাথে ওই মেলবন্ধনটা ঘটেনি। আমরা যখন বেড়ে উঠেছি সেই সময়ে মানে কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, মোবাইল ফোন ছিল না, সো পুরো প্রযুক্তি তাদের প্রযুক্তির এক ধরনের মানে আমরা যে পরিস্থিতির জন্মেছি বা বড় হয়েছি তার সাথে আজকের যে তরুণ প্রজন্ম তার আকাশ পাতাল পার্থক্য, এবং তারা প্রযুক্তির সেই সুবিধা নিয়ে বড় হয়েছে, তারা সত্যিকার অর্থে গ্লোবালাইজেশন ওয়ার্ল্ডে বড় হয়েছে। এই জায়গা থেকে একটা ছোট্ট একটা প্রশ্ন করি, ঠিক আছে, প্রযুক্তির বিস্ময়কর পরিবর্তনের জায়গায় তরুণরাই তো নিয়ে আসলে এবং তরুণরাই এটা করছে, কিন্তু এই যে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ জরুরি, এটা যেমন সত্য কথা এবং সত্য এবং অবশ্যই সত্য, কিন্তু একই সাথে তরুণদের পঠন পাঠন পড়াশোনার জায়গাটা আরো বেশি সিরিয়াস হওয়া দরকার, এটাও তো বোধ করি নিঃসন্দেহে আমাদের গুরুত্ব দেওয়া খুব জরুরি। স্বাভাবিক, আমাদের তরুণরা তো শুধু রাজনীতি করবেন না, তরুণরা তো দেশ গড়বেন, আমরা তো অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই আগ্রহটাই বেশি। এইটা যারা নিঃসন্দেহে এটা আসলে আগ্রহটা বেশি আমি ঠিক মনে করি না, কারণ একটা যারা রাজনীতিতে যাচ্ছে তাদের কথা আলাদা, তারা রাজনীতি করবে খুব স্বাভাবিক, কিন্তু খুব নীরবে অসংখ্য ছেলে মেয়ে আমাদের যারা পড়াশোনায় কনসেন্ট্রেট করছে, যারা ব্যবসা বাণিজ্যে কনসেন্ট্রেট করছে, এবং ওরা অসাধারণ করছে, তাদের থাকছেন না, এটা খুব দুঃখজনক। অনেকেই কিন্তু থাকতে যাচ্ছে। আমি এই অনুষ্ঠানে ব্যক্তিগত বিষয় আনতে চাই না, কিন্তু আমার 2 ছেলে মেয়ে জাপানে পড়াশোনা করে দেশে ফিরে এসে চাকরি করছে। সো আমি ওদের দেখছি যে অজস্র ছেলে মেয়ে দেশে ফিরে আসতে চায়, সেই পরিবেশটা আসলে আমাদের গড়ে তুলতে হবে। আপত্তিকর শব্দের জন্য দুঃখ প্রকাশ করেছেন হেফাজত। হ্যাঁ, এটা নিঃসন্দেহে আমরা প্রশংসা করি যে দুঃখ প্রকাশ করেছে, যে এবং দুঃখ প্রকাশ করারই নারীর প্রতি কারো শব্দ করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং কোনোভাবেই মানে কেউ করবেন এটা আমরা জানি। আমরা একটা জিনিস বারবার বলতে চাই যে বাংলাদেশের উন্নয়নের জন্য নারীর স্বাধীনতা, নারীর এবং কাজের স্বাধীনতা, নারীর সম্মান মর্যাদা হলো, সেখানেও তো নারীর অংশগ্রহণ অসাধারণ। আমরা যদি আজকে যে অর্থনীতির কথা বলি, আমাদের গার্মেন্টসের একটা বিশাল অংশ হচ্ছে নারী শ্রমিকরাই আসলে বাংলাদেশে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম নারীর অংশগ্রহণ, নারী পুরুষ সম্মিলিত প্রচেষ্টায় তো আমরা এগিয়ে যাব, অতএব কেউ কাউকে যেন আমরা ছোট করে না দেখি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।